হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো আজকে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে আমরা লাস্ট ক্লাসে যা পড়েছিলাম তারই একটি কন্টিনিউয়েশন হবে, অর্থাৎ আজকে আমরা আবারও কমপ্লিটিং সেন্টেন্স পড়ব। তো গত ক্লাসের মতনই আমরা আজকে যা করব সেটা হচ্ছে উই উইল লার্ন সাম বেসিক রুলস, অর্থাৎ আমরা কিছু বেসিক রুল শিখব এবং উই উইল ট্রাই টু ডু সাম এক্সারসাইজ। ওই রুলসগুলো ফলো করে আমরা কিছু অনুশীলন করারও চেষ্টা করব এবং অনুশীলন করলে রুলস জানলে আমরা অবশ্যই ভালো মার্ক পেতে পারবো, যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো দেরি না করে আজকে আমরা আমাদের আজকের দিনের জন্য প্রথম রুলে চলে যাই। তো লাস্ট দিনে আমরা 5টি রুল শিখেছিলাম। তো আজকে আমরা যে রুল দিয়ে শুরু করব সেই রুলটি হবে 6 নম্বর রুল, অর্থাৎ রুল নাম্বার 6। এখন দেখো, ইফ দ্য টেন্স প্রিসিডিং অ্যাজ ইফ, এখানে শব্দটির অর্থ হচ্ছে যদি অ্যাজ ইফের পূর্বের যে টেন্স অর্থাৎ পূর্বের যে ভার্ব থাকে তাহলে সেই ভার্বটি যদি পাস্ট প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ অ্যাজ ইফের পূর্বের ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে, দেন ফিনিশ দ্য সেন্টেন্স উইথ আ পাস্ট ইনডেফিনিট ক্লজ। অর্থাৎ অ্যাজ ইফ এর পূর্বে যেই ভার্বটি থাকবে সেই ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে আমাদের এর পরবর্তী অংশে যে অংশটি লিখতে হবে কমপ্লিট করতে সেন্টেন্সটি, সেটি একটি ক্লজ হতে হবে এবং ওই ক্লজটির যে ভার্ব থাকবে সেই ভার্বটি হতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এবং ইফ দ্য টেন্স প্রিসিডিং অ্যাজ ইফ ইজ পাস্ট, অর্থাৎ অ্যাজ ইফের পরবর্তী যে টেন্স সেই টেন্সটি যদি পাস্টে থাকে তাহলে অ্যাজ ইফ এর পরে আমরা যে ক্লজটি লিখব সেই ক্লজটির টেন্স হতে হবে পাস্ট পারফেক্ট। উদাহরণ দেখলে তোমরা খুব সহজেই রুলগুলি এবং উদাহরণগুলি মিলিয়ে ফেলতে পারবে। যেমন এই যে দেখো, হি ইটস অ্যাজ ইফ, এখানে দেখতে পাচ্ছ যে অ্যাজ ইফ যে শব্দটি রয়েছে, যে ফ্রেজটি রয়েছে, অ্যাজ ইফ এর আগের ভার্বটি তোমরা একটু লক্ষ্য করো। হি ইটস অর্থাৎ ইটস ভার্বটি রয়েছে প্রেজেন্ট ফর্মে। এখন আমরা এটিকে কমপ্লিট করেছি কিভাবে? হি ইটস অ্যাজ ইফ হি ওয়াজ স্টারভিং। দেখতে পাচ্ছ যে হি ইটস অ্যাজ ইফ হি ওয়াজ স্টারভিং, অর্থাৎ হি এর পরবর্তী যে ভার্বটি রয়েছে, অর্থাৎ পরবর্তী যে ক্লজ আন্ডারলাইন করা যে ক্লজটি রয়েছে সেই ক্লজটির টেন্স তোমরা লক্ষ্য করছো যে ওয়াজ, অর্থাৎ এটি বি এর পাস্ট ফর্ম, অর্থাৎ এই ক্লজটি বাক্যাংশটি পাস্ট ফর্মে রয়েছে, অর্থাৎ হি ইটস অ্যাজ ইফ হি ওয়াজ স্টারভিং, অর্থাৎ সে এভাবে খাচ্ছে যেন সে অনেক ক্ষুধার্ত ছিল। পরবর্তী রুলের অংশটি তোমরা লক্ষ্য করো যে হি টকড অ্যাজ ইফ, অর্থাৎ হি এর পরবর্তী যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে টকড। টকড ভার্বটি অবশ্যই তোমরা বুঝতেই পারছো যে পাস্ট টেন্সে রয়েছে। এখন আমরা সেন্টেন্সটি কমপ্লিট করেছি কিভাবে? অ্যাজ ইফ এর পূর্বের ভার্ব যদি টকড অর্থাৎ পাস্ট ইনডেফিনিটে থাকে তাহলে আমরা একটি ক্লজ লিখব যেই ক্লজটির ভার্ব হবে পাস্ট পারফেক্ট। এবং উদাহরণে তোমরা ওটাই দেখতে পাচ্ছ যে হি টকড অ্যাজ ইফ হি হ্যাড স্টাডিড এভরিথিং, অর্থাৎ হ্যাড এর পরবর্তী যে ভার্বটি রয়েছে সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্মে স্টাডি, স্টাডিড, স্টাডিড। এবং যেহেতু হ্যাড অক্সিলারি ভার্বটি রয়েছে এর থেকে আমরা বুঝতে পারছি যে এই যে আমরা যে এক্সাম্পলটি দেখছি সেই এক্সাম্পলটি যে ক্লজটি লিখে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করেছি সেই ক্লজটি রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে, অর্থাৎ হি টকড পাস্ট টেন্স অ্যাজ ইফ, অর্থাৎ অ্যাজ ইফের পূর্বে রয়েছে পাস্ট টেন্স। হি হ্যাড স্টাডিড এভরিথিং, অর্থাৎ হি হ্যাড স্টাডিড, অর্থাৎ এখানে পাস্ট পারফেক্ট দিতে পারছি হ্যাড স্টাডিড এভরিথিং, অর্থাৎ আমরা এখানে বুঝতেই পারছি যে পরবর্তী যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি একটি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে অ্যাজ ইফের পূর্বে যদি প্রেজেন্ট হয় পরবর্তীতে পাস্ট, এবং অ্যাজ ইফের পূর্বে যদি পাস্ট হয় পরবর্তীতে পাস্ট পারফেক্ট। এই রুলটি তোমরা যদি ন্যারেশনের সাথে একটু মিলে নিতে পারো তাহলে তোমাদের মনে রাখতে আরও অনেক সুবিধা হবে। কেননা আমরা জানি রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয় তাহলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ফর্ম পাস্টে চলে যায় এবং পাস্ট ফর্ম পাস্ট পারফেক্টে চলে যায়। এখানেও সেমই বলতে পারো, অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট থাকলে অ্যাজ ইফের পরবর্তীতে পাস্ট হয়ে যায়, এবং অ্যাজ ইফের পূর্বে পাস্ট থাকলে অ্যাজ ইফের পরে পাস্ট পারফেক্ট হয়ে যাবে।
এখন আমরা যাব রুল নাম্বার 7-এ, অর্থাৎ আজকের দিনের রুল নাম্বার 2-তে। If a sentence starts with if and the subject is followed by the word where, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ইফ দ্বারা শুরু হয় এবং ইফ এর পরবর্তীতেই যদি যে শব্দটি থাকে সেই শব্দটি যদি ওয়্যার হয়, অর্থাৎ ওয়াজ না উইল না ওয়্যার, WERA, যেটি একটি বি ভার্ব, then finish the sentence with a clause which has a could or would auxiliary verb, অর্থাৎ ইফের পরবর্তীতেই যদি ওয়্যার থাকে তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সটি কমপ্লিট করতে একটি ক্লজ লিখতে হবে। ক্লজ মানে অবশ্যই তোমরা সবাই জানো কি, একটি গ্রুপ অফ ওয়ার্ডস বা একটি বাক্যাংশ, যে বাক্যাংশে একটি ভার্ব থাকবে, অর্থাৎ ওয়্যারের পরবর্তীতে আমাদের একটি ক্লজ লিখতে হবে, একটি বাক্যাংশ লিখতে হবে এবং সেই ক্লজে একটি অক্সিলারি ভার্ব থাকতেই হবে এবং অক্সিলারি ভার্ব যে কোনো আমরা একটা লিখবো না, সেটি হচ্ছে হয় উড কিংবা কুড অক্সিলারি ভার্ব আমরা লিখব। যেমন তোমরা দেখতে পারবে পরবর্তী এক্সাম্পলে, ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আই এর পরে উড আছে, উডের পরবর্তী যে ভার্ব সেটি হেল্প এবং দ্য পোর। তাহলে তোমরা বুঝতে পারছো এই যে উড এখানে অক্সিলারি ভার্ব এবং যেহেতু উড একটি মোডাল অক্সিলারি, উডের পরবর্তীতেই যে ভার্বটি থাকবে সেই ভার্বটি এটির ইনফিনিটিভ অর্থাৎ বেস ফর্মে বসবে। এ কারণে আমি লিখেছি হেল্প। আমি হেল্পস লিখি নাই, হেল্পিং লিখিনি, হেল্প তো লিখিনি, আমি লিখেছি কি হেল্প, অর্থাৎ আই উড হেল্প দ্য পোর। ইফ আই ওয়ার রিচ, যেহেতু ইফের পরে ওয়্যার রয়েছে তাহলে আমার বাকি অংশটি কমপ্লিট করব কিভাবে, আই তারপরে উড কিংবা কুডের যে কোনো একটি মোডাল অক্সিলারি, এরপর আমরা একটি মেইন ভার্ব লিখব, যেই মেইন ভার্বটি এটির ইনফিনিটিভ কিংবা বেস ফর্মে থাকবে এবং পরবর্তীতে আমরা বাকি প্রেডিকেটস লিখব। ইফ আই ওয়ার রিচ আই উড হেল্প দ্য পোর। এখন আমরা চলে যাব থার্ড রুল, আজকের থার্ড রুলে, অর্থাৎ টোটাল আমরা 8 নম্বর রুল আমরা আজকে শিখব। সেটা হচ্ছে ইফ আ সেন্টেন্স স্টার্টস উইথ দ্য সাবজেক্ট অ্যান্ড ইজ ফলোড বাই দ্য ওয়ার্ড উইশ, অর্থাৎ এই ক্ষেত্রে সেন্টেন্সটি ইফ দ্বারা স্টার্ট হবে না, বরঞ্চ সেন্টেন্সটি সাবজেক্ট দ্বারা স্টার্ট হবে এবং ওয়্যার থাকবে না, এর বদলে সাবজেক্টের পরে থাকবে উইশ শব্দটি। দেন রাইট আ সাবজেক্টিভ প্রোনাউন অ্যান্ড ফলো ইট আপ উইথ আ ওয়্যার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট কমপ্লিমেন্টস টু ফিনিশ দ্য সেন্টেন্স, অর্থাৎ যদি আমাদের কোনো সেন্টেন্স একটি সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং সাবজেক্টটির পরে যদি উইশ শব্দটি থাকে তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে ওই সাবজেক্টের সাথেই মিলে যায় এমন একটি প্রোনাউন লিখতে হবে এবং সেই প্রোনাউনটিও অবশ্যই তার নমিনেটিভ কেসে থাকতে হবে। অ্যান্ড ফলো ইট আপ উইথ আ ওয়্যার, এবং ওই প্রোনাউনের পরে আমরা লিখব একটি ওয়্যার এবং তারপরে সেন্টেন্সের আনুষঙ্গিক যে অংশ থাকে সেগুলি আমরা লিখে ফেলব। যেমন আই উইশ, অর্থাৎ আমি ইচ্ছা হয় যেন যে আই ওয়্যার আ কিং, আমি যদি একটি রাজা হতাম, বা আমার ইচ্ছা হয় আমি যেন একটি রাজা হতাম। এখানে তোমরা উদাহরণ দেখতে পাচ্ছ যে আই উইশ আই ওয়্যার আ কিং। এখানে আমরা কি করেছি, আই উইশ দ্বারা সেন্টেন্সটি স্টার্ট হয়েছে, অর্থাৎ আই একটি সাবজেক্ট এবং পরবর্তীতে যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে উইশ। এই কারণে আমরা, এবং বাকি অংশটি ফাঁকা রয়েছে, এর কারণে আমরা যে কাজটি করেছি সেটা হচ্ছে পূর্ববর্তী যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সাথেই মিলিয়ে আরেকটি প্রোনাউন লিখেছি এবং প্রোনাউনটিও একটি সাবজেক্টিভ প্রোনাউন, অর্থাৎ প্রোনাউনটিও নমিনেটিভ কেসে আছে, অর্থাৎ আই উইশ আই, তারপরে আমরা লিখেছি ওয়্যার ভার্বটি, অর্থাৎ আই ওয়্যার, এবং একদম শেষে লিখেছি আ কিং, যেটি আমরা যে কোনো কিছুই লিখতে পারি। আই উইশ আই ওয়্যার আ ডক্টর, আই উইশ আই ওয়্যার অ্যান ইঞ্জিনিয়ার, আই উইশ আই ওয়্যার অ্যান অ্যাস্ট্রোনট, আমরা অনেক কিছুই লিখতে পারি চাইলে। তো আমাদেরকে মেইনলি যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আই উইশ এর পরে আই ওয়্যার কিংবা হি উইশেসের পরে হি ওয়্যার, অর্থাৎ আমাদেরকে প্রথম যে আমরা সাবজেক্ট লিখব সেই সাবজেক্টের সাথে মিলিয়েই আরেকটি সাবজেক্ট লিখতে হবে ওয়্যার এর পর, উইশের পর, এবং ওই সাবজেক্টটির পরে আমরা ওয়্যার লিখব, এরপর আমরা যে কোনো একটি কমপ্লিমেন্ট লিখব। যেমন আই উইশ আই ওয়্যার আ কিং, অর্থাৎ আই আ কিং এটি একটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে
এবং এটি একটি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। অর্থাৎ আই উইশ আই ওয়্যার আ কিং, আই উইশ আই ওয়্যার আ ডক্টর, আই উইশ আই ওয়্যার আ নার্স, যে কোনো কিছুই হতে পারে। তো আমাদেরকে যেই কাজটি মাথায় রাখতে হবে যে আই সাবজেক্টের পর উইশ থাকলে আমরা পরবর্তীতে ওই রকমই একটি সাবজেক্ট লিখব এবং তার ওই সাবজেক্টটির দ্বিতীয় সাবজেক্ট পরে ওয়্যার শব্দটি লিখব এবং এরপরে আমরা যে কোনো একটি কমপ্লিমেন্ট লিখে দিব। এবার আমরা আজকের দিনের 4 নাম্বার রুলে চলে যাচ্ছি এবং টোটাল আমরা 9 নাম্বার রুল হচ্ছে। এটা দেখতে পাচ্ছ যে when a sentence starts with subject plus wish, অর্থাৎ আগেরকার মতনই সেন্টেন্সটি যদি সাবজেক্ট প্লাস উইশ দ্বারা স্টার্ট হয়, কিন্তু এখানে যে আরেকটি অংশ রয়েছে অ্যান্ড দ্য কনটেক্সট ইমপ্লাইজ রিগ্রেট অফ নট বিং এবল টু ডু সামথিং, অর্থাৎ যদি এটির কনটেক্সট অর্থাৎ তোমরা যখন কমপ্লিটিং সেন্টেন্স করবে তোমরা খেয়াল করবে যে সব সময় একটি সেন্টেন্স থাকবে না, এর পূর্বে আরেকটি সেন্টেন্স থাকতে পারে এবং ওই সেন্টেন্সের যে অর্থ তোমরা পরবর্তী সেন্টেন্সে এটা প্রতিফলিত হতে হবে। তোমরা উদাহরণ দেখলে এটা খুব সহজেই বুঝতে পারবে। যেমন আমি আবার রুলটা পড়ছি, when a sentence starts with subject plus wish, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট প্লাস উইশ দ্বারা শুরু হয় and the context implies regret of not being able to do something, এবং এর পূর্ববর্তী যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটি দ্বারা যদি তোমরা এমন কোনো একটি অর্থ পাও যার দ্বারা কোনো একটি রিগ্রেট প্রকাশ হয়, তাহলে ফিনিশ দ্য সেন্টেন্স উইথ আ সাবজেক্ট প্লাস কুড, তাহলে আমাদেরকে ওই সেন্টেন্সটি শেষ করতে হবে একটি সাবজেক্ট লিখে এবং সাবজেক্টের পরে আমরা কুড শব্দটি লিখব, কুড ভার্বটি লিখব, যেটি অবশ্যই একটি মডেল অক্সিলারি, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেডিকেটস এবং আনুষঙ্গিক যেসব শব্দ থাকবে সেই সব শব্দ লিখে আমরা রুলটিকে শেষ করব, সেন্টেন্সটিকে শেষ করব। যেমন এক্সাম্পলটি দেখো, আই অ্যাপোলোজাইজ ফর লিভিং সো সুন, অর্থাৎ সে খুব দ্রুত জায়গাটি ত্যাগ করার জন্য ক্ষমা প্রার্থনা করছে। অবশ্যই এখানে সে একটি রিগ্রেট অনুতপ্ত হচ্ছে, সে একটি রিগ্রেট ফিল করছে। এখানে এর পরবর্তীতে দেখো সেন্টেন্সটি স্টার্ট হয়েছে কী হবে, আই উইশ, অর্থাৎ পূর্ববর্তী সেন্টেন্সের থেকে তোমরা একটি ধারণা পাচ্ছ যে এই কথাটি বলছে সে কিছুটা অনুতপ্ত, সে কিছুটা রিগ্রেট ফিল করছে। পরবর্তী সেন্টেন্স দেখো আই উইশ দিয়ে শুরু হয়েছে। এখন আমরা যদি আগের রুল হিসাবেই কমপ্লিট করে দেই যে আই উইশ আই ওয়্যার আ কিং, তাহলে এক্ষেত্রে এই সেন্টেন্সটি ভুল হবে। এই কারণে আমাদেরকে সবসময় পূর্বের যদি কোনো সেন্টেন্স থাকে পূর্বের সেন্টেন্সের অর্থটি খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আমরা আবার পড়ি পূর্বের সেন্টেন্সটি, আই অ্যাপোলোজাইজ ফর লিভিং সো সুন, অর্থাৎ পূর্ববর্তী সেন্টেন্স থেকে আমরা একটি অনুতপ্ত হবার ধারণা পাচ্ছি। এর পরে সেন্টেন্সটি স্টার্ট হয়েছে আই উইশ। এই ক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে আমাদেরকে উইশের পরে আবার সেম ওই সাবজেক্টই লিখতে হবে, কিন্তু সাবজেক্টের পরে আমরা আগের রুলে যেমন ওয়্যার লিখেছিলাম আমরা ওয়্যার লিখব না, বরঞ্চ আমরা লিখব কুড, অর্থাৎ আই উইশ আই কুড। এর পরবর্তীতে অবশ্যই কুড একটি মোডাল অক্সিলারি এবং এটি একটি অক্সিলারি, এর অবশ্যই একটি মেইন ভার্ব প্রয়োজন। সুতরাং কুড যেহেতু একটি মোডাল অক্সিলারি, এর কারণে কুড এর পরে আমরা একটি ভার্বের বেস ফর্ম লিখে দিব, অর্থাৎ আই উইশ আই কুড স্টে। এরপরে আমরা বাকি প্রেডিকেট লিখেছি, এখানে একটি অ্যাডভার্ব ইউজ হয়েছে সেটি হচ্ছে লঙ্গার, অর্থাৎ আমার ইচ্ছা হচ্ছে যেন আমি আরও থাকতে পারতাম। তো আমরা রুলটি আরেকটি যদি রিপিট করি সেটি হচ্ছে, যদি কোনো সেন্টেন্স আই উইশ দ্বারা শুরু হয় এবং সেন্টেন্সটি পূর্ববর্তী যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্স থেকে যদি আমরা একটি রিগ্রেটের ধারণা পাই বা একটি অনুতপ্ত হবার ধারণা পাই, তাহলে আমরা যে কাজটি করব উইশ এর পরে আমরা একটি সাবজেক্ট লিখব, অর্থাৎ সাবজেক্টের প্রোনাউন সাবজেক্ট লিখব এবং ওই সাবজেক্টটি লেখার পর আমরা একটি কুড মোডাল অক্সিলারি ইউজ করব এবং কুড এর পরে আমরা একটি মেইন ভার্ব ইউজ করব, যেই মেইন ভার্বটি বেস ফর্মে থাকবে অর্থাৎ ইনফিনিটিভে থাকবে এবং আনুষঙ্গিক যে প্রেডিকেটস থাকবে সেগুলো আমরা লিখে সেন্টেন্সটিকে শেষ করব। আজকের জন্যে শেষ রুল অর্থাৎ 5 নম্বর রুল, কিন্তু টোটালের 10 নম্বর রুল এই যে এটি খুব সহজ, এটা আসলে খুবই সহজ একটি রুল এবং তোমরা এটা ভুল করার কোনো প্রশ্নই আসবে না যদি জিনিসটা খুব ভালোভাবে বুঝো। এটা খুবই সহজ, অর্থাৎ when a sentence starts with would you mind, অর্থাৎ কোনো বাক্য যদি
would you mind দ্বারা শুরু হয়, then finish the sentence with the present participle phrase. তখন তোমাকে সেন্টেন্সটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা শেষ করতে হবে। অর্থাৎ কোনো বাক্য যদি would you mind দ্বারা শুরু হয় তাহলে তোমাকে সেন্টেন্সটি শেষ করতে হবে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা। এখন প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ তুমি কি চিন্তা করতে পারো, হয়তো নাও বুঝতে পারো, কেননা আমরা পাস্ট পার্টিসিপলের সাথে অনেকেই খুবই পরিচিত, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপলের সাথে হয়তো আমরা অতটা পরিচিত নই। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কোনো ভার্বের কন্টিনিউয়াস টেন্সে যে ভার্বের ফর্ম ইউজ করা হয়, অর্থাৎ ভার্বের পরে যে আইএনজি ফর্মটা ইউজ করা হয়, সেটিই হচ্ছে আসলে একটি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। যেমন আমরা এক্সাম্পল দেখলে খুব সহজেই ওটি বের করতে পারবো। যাই হোক, আমরা রুলটি আগে শেষ করি। সেটা হচ্ছে যে উড ইউ মাইন্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স স্টার্ট হয় তাহলে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে সেন্টেন্সটিকে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা শেষ করতে হবে এবং প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি লেখার পরে আমাদেরকে একটি কোয়েশ্চেন মার্ক বসাতে হবে, কেননা ওই বাক্যটি একটি প্রশ্ন হবে। would you mind অর্থাৎ সেন্টেন্সটি স্টার্ট হয়েছে would you mind দ্বারা, যেটি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, কিন্তু দেখো আমরা সেন্টেন্সটি শেষ করেছি কীভাবে। সেটা হচ্ছে would you mind leaving the premises, অর্থাৎ লিভিং, এখানে তোমরা ভার্বটি দেখতে পাচ্ছ, লিভের শেষে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ এটি কন্টিনিউয়াস ফর্মে চলে গেছে, কিন্তু এটি আসলে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। would you mind leaving the premises অর্থাৎ তুমি কি এলাকাটি ছাড়বে। এই থেকে আমরা দেখতে পাচ্ছি আবার শেষে যে আমরা একটি কোয়েশ্চেন মার্ক ইউজ করেছি, অর্থাৎ would you mind এর পরে আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইউজ করব, অর্থাৎ লিভিং এর পরে আমরা কিছু অংশ লিখতে পারি, নেসেসারি কিছু অংশ লিখব, এবং তার পরবর্তীতে আমরা একটি কোয়েশ্চেন মার্ক দিব, কারণ এটা যেটা থাকবে সেটি একটি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ একটি প্রশ্নবোধক বাক্য হবে। এখন আজকের দিনের জন্যে সকল রুল শেষ এবং আমরা এখন একবার প্রথম থেকে আজকে যে 5টা রুল শিখলাম সেই রুলেরই একটি রিক্যাপ দেখব। এখন আমরা আজকের দিনের প্রথম রুলে যদি চলে যাই, সেটা হচ্ছে অ্যাজ ইফের পূর্ববর্তী ভার্ব যদি প্রেজেন্ট হয় তাহলে অ্যাজ ইফের পরবর্তী ভার্ব পাস্ট হবে, অ্যাজ ইফের পূর্ববর্তী ভার্ব যদি পাস্ট হয় তাহলে অ্যাজ ইফের পরবর্তী ভার্ব পাস্ট পারফেক্ট হবে। যেমন হি ইটস অ্যাজ ইফ হি ওয়াজ স্টার্ভিং, অ্যাজ ইফের পূর্বে প্রেজেন্ট, পরবর্তীতে পাস্ট, এবং হি টকড অ্যাজ ইফ হি হ্যাড স্টাডিড এভরিথিং, অ্যাজ ইফের পূর্বে পাস্ট, অ্যাজ ইফের পরবর্তীতে পাস্ট পারফেক্ট। খুবই সহজ। রুল নাম্বার 7, কোনো বাক্য যদি ইফ দ্বারা শুরু হয় এবং ইফের পরবর্তীতে যদি কি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে যদি ওয়্যার শব্দটি থাকে তাহলে একটি ক্লজ দ্বারা আমাদেরকে সেন্টেন্সটি শেষ করতে হবে এবং এই ক্লজে would কিংবা could অক্সিলারি ভার্ব থাকতে হবে। ইফ আই ওয়্যার রিচ অর্থাৎ ইফ এর পরে সাবজেক্ট আই এর পরে যে ভার্বটি রয়েছে ওয়্যার, ইফ আই ওয়্যার রিচ, এবং তাহলে আমাদের একটি সঙ্গতিপূর্ণ একটি বাক্য ক্লজ লিখতে হবে, আই উড হেল্প দ্য পোর। আই সাবজেক্ট, would এখানে অক্সিলারি ভার্ব, হেল্প এখানে মেইন ভার্ব এবং দ্য পোর এখানে অবজেক্ট। Rule number 8, if a sentence starts with subject and is followed by the word wish, then write a subjective pronoun and follow it up with where, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি একটি সাবজেক্ট দ্বারা শুরু হয় এবং সাবজেক্টের পরে যদি উইশ ভার্বটি থাকে তাহলে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে উইশের পরবর্তীতেই আমরা প্রথম যে সাবজেক্ট লিখেছিলাম ওই সাবজেক্টটি আবার লিখবে এবং তার পরবর্তীতে একটি ওয়্যার লিখবে, ওয়্যার ভার্বটি লিখবে এবং বাকি প্রেডিকেটস লিখবে। আই উইশ আই ওয়্যার আ কিং, অর্থাৎ আই প্রথম সাবজেক্ট, এরপরে উইশ, এর পরবর্তীতে আমরা আবার আই লিখেছি এবং পরবর্তীতে ওয়্যার লিখেছি এবং বাকি প্রেডিকেটস লিখেছি আই উইশ আই ওয়্যার আ কিং। রুল নাম্বার 9, কোনো সেন্টেন্স যদি সাবজেক্ট এবং উইশ দ্বারা শুরু হয় পূর্ববর্তী রুলের মতনই, কিন্তু ওই সেন্টেন্সটির পূর্বের কোনো সেন্টেন্স যদি একটি অনুতপ্ত হবার ধারণা বা একটি রিগ্রেটের ধারণা দেয় তাহলে তুমি আর ওয়্যার লিখবে না, তখন সাবজেক্টের পরে তুমি লিখবে কুড এবং তারপরে একটি মেইন ভার্ব লিখে সেন্টেন্সটি শেষ করবে। আই অ্যাপোলোজাইজ ফর লিভিং সো সুন, আই উইশ, অর্থাৎ পূর্বের যে সেন্টেন্স আই অ্যাপোলোজাইজ ফর লিভিং সো সুন, এই সেন্টেন্স থেকে আমরা একটি অনুতপ্ত হবার ধারণা পাচ্ছি,
তো এই কারণে আমরা আই উইশ এর পরবর্তী যে ব্ল্যাঙ্ক সেটা হচ্ছে আই উইশ আই কুড স্টে লঙ্গার, অর্থাৎ আই উইশ আই সাবজেক্টটি লেখা হয়েছে আবার উইশের পর, এবং তারপরে আমরা কুড ভার্বটি লিখেছি এবং লিখেছি স্টে লঙ্গার, যেটি এখানে স্টে এখানে মেইন ভার্ব, লঙ্গার শব্দটি একটি অ্যাডভার্ব। এবং আজকের দিনের যেটি শেষ রুল ছিল সেটা হচ্ছে উড ইউ মাইন্ড, অর্থাৎ উড ইউ মাইন্ড দ্বারা কোনো সেন্টেন্স স্টার্ট হলে আমাদেরকে একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দ্বারা সেন্টেন্সটি শেষ করতে হবে, কমপ্লিট করতে হবে, এবং একদম শেষে একটি কোয়েশ্চেন মার্ক বসাতে হবে, কারণ সেন্টেন্সটি একটি প্রশ্ন হবে। যেমন উড ইউ মাইন্ড লিভিং দ্য প্রেমিসেস, অর্থাৎ লিভিং এখানে প্রেজেন্ট পার্টিসিপল, দ্য প্রেমিসেস এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তো আজকের দিনের জন্যে এই কয়টি রুলই আমাদের শেখা হবে, কারণ 5টি করে আগালে আমরা সময় মতন সব কয়টাই সুন্দরভাবে ব্যাখ্যা করে এবং বিশ্লেষণ করে শিখতে পারবো। তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ, এবং প্রত্যেক দিনের মতনই আমি তোমাদেরকে আজকে আবার একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা পড়াশোনা করি, আমরা পড়াশোনা করে আমাদের একটি পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষা দিয়ে আমরা কে কতটুকু কি শিখেছি এটাই যাচাই করা হয়। তো আমাদের সবসময় উচিত আমরা যা শিখেছি তাই তাই আমাদের আনসার করা। আমরা পরীক্ষায় ভালো মার্ক পাওয়ার জন্যে কখনো অসৎ কোনো উপায় অবলম্বন করব না, কেননা আমাদেরকে মনে রাখতে হবে সততাই আমাদের আসল পরিচয়। আমরা সৎ থেকে, আমরা সততার সাহায্যে আমরা যাই অর্জন করব সেটি আমাদের ন্যায্য প্রাপ্য। তোমরা কখনোই অসৎ উপায় অবলম্বন করবে না, এবং অসৎ কোনো কাজেই তোমাদের যেন ঝুঁকে না পড়ো, সবসময় সততার সাথেই থাকবে, কেননা সততাই আমাদের আসল পরিচয় এবং মূল্যবোধের একমাত্র দণ্ড এবং মাপকাঠি। তো আশা করি এইটুকু কথা তোমরা যদি মাথায় রাখো তাহলেই তোমাদের জীবনে অনেক বেশি সুন্দর 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 অপরচুনিটিস আসবে, সুযোগ আসবে, এবং তোমরা অবশ্যই সকলেই সুখে থাকতে পারবে। তো আজকের জন্য ক্লাস এখানেই শেষ। আশা করছি তোমাদের সাথে আমরা নেক্সট ক্লাসও করতে পারবো, এবং তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু শেখার জন্য এবং আরও ইন্টারেস্টিং কিছু শেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করলাম। এই পর্যন্ত তোমরা সবাই ভালোই থেকো। হ্যাভ আ গুড ডে।